বিষয়গুলো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বাসায় যদি দেখে থাকো। তো আশা করি বুঝে গেছো। তো আজকে আমরা একটা নতুন টেকনিক নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং ইন জাভা। মাল্টি থ্রেডিং সম্পর্কে এর আগেও একসময় আমরা বলেছিলাম, শুরুর দিকে যখন জাভার ফিচার্স গুলো পড়েছিলাম তখন আমরা মাল্টি থ্রেডিং নামটা পেয়েছিলাম। তো এখন আমরা এটাই ডিটেলস পড়াশোনা করব, পড়াশোনা থেকে আসবো যে মাল্টি থ্রেডিং কিভাবে কাজ করে জাভাতে। মাল্টি থ্রেডিং ইন জাভা। তার আগে তোমরা তো আমাকে একটু বলো তো যে তোমরা কি এই যে মাল্টি থ্রেডিং বা এই টাইপের যে কনসেপ্ট গুলো আমরা সবসময় বলে থাকি, মাল্টিটাস্কিং মাল্টি প্রসেসিং, এই জিনিসগুলো বুঝো কি? মাল্টিটাস্কিং কি কেউ বলতে পারবা? একই সাথে অনেকগুলো কাজ করা। একসাথে অনেকগুলো কাজ সিমুলটেনিয়াসলি পারফর্ম করা। তাহলে মাল্টি প্রসেসিং কি? সেটা একসাথে অনেকগুলো প্রসেস করা। কি হলো তাহলে দুটার মধ্যে? মাল্টিটাস্কিং সিস্টেম আর মাল্টি প্রসেসিং সিস্টেম, আমরা বলি না মাল্টি প্রসেসর আছে কিনা, তারপরে মাল্টিটাস্কিং হয় কিনা, এরকম বলি না কোনো ফোন কিনতে গেলে বা ল্যাপটপ কিনতে গেলে? বলো মাল্টিটাস্কিং এবং মাল্টি প্রসেসিং এর মধ্যে কি পার্থক্য তোমাদের কাছে মনে হচ্ছে? এনিওয়ান? কেউ নাই বলার মতো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। মাল্টি থ্রেডিংটাও ওই রকমই। মাল্টি থ্রেডিং হচ্ছে আমরা যখন এতদিন ধরে যে জাভা প্রোগ্রামগুলো করে আসছি সেগুলো সব সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রাম। তার মানে ওই প্রোগ্রামগুলোতে একটা করেই থ্রেড ছিল, মানে একটাই কন্ট্রোল ফ্লো ছিল। মানে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় যে শেষ হচ্ছে একটা গুচ্ছ কাজ হচ্ছে, তাই না? সব মিলে একটা একটা কোডকেই প্রসেস করছে, করে একটা কন্ট্রোল ফ্লো বরাবর এখান থেকে ওইখানে, এই ক্লাস থেকে ওই ক্লাসে, ওই ক্লাস থেকে ওই ক্লাসে একটা ফ্লো অফ কন্ট্রোল ছিল, লিংক আপ ছিল, তাই না? যে এখান থেকে এখানে যে, এখান থেকে এখানে যে, ফাইনালি একটা আউটপুট আমাকে শো করবে। এ ধরনের প্রোগ্রামিং আমরা করেছি, তাই না? এখন পর্যন্ত সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ছিল এগুলা। মাল্টি থ্রেডিং এর কনসেপ্টটা একটু আলাদা। হ্যাঁ, সেটা কি? এটা একটা লাইট ওয়েট সাব প্রসেস, মানে একটা বড় প্রসেসকে হচ্ছে অনেকগুলো স্মলেস্ট ইউনিট অফ প্রসেসে ভাগ করে দেয়া, এবং প্রত্যেকটা প্রসেস ইন্ডিভিজুয়ালি যখন কাজ করবে, হ্যাঁ, সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং। মূলত মাল্টিটাস্কিং এর জন্য মাল্টি থ্রেডিং করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। মাল্টিটাস্কিং কে পারফর্ম করার জন্য মাল্টি থ্রেডিং, মনে করো একসাথে মাল্টিপল টাস্কে তুমি প্যারালালি রান করাবা একই প্রোগ্রাম। মনে করো একটা প্রোগ্রাম, একটা প্রসেস, সেই প্রসেসকে অনেকগুলো সাব প্রসেসে ভাগ করে দিলা, ছোট ছোট ইউনিটে ভাগ করে দিলাম। প্রত্যেকটা ইউনিট ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা মেমোরি শেয়ার করে, বা সেম মেমোরি শেয়ার করে, কিছু টেকনিক আছে আমরা দেখবো। সেগুলো শেয়ার করে মেমোরি শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে তোমার একই প্রোগ্রামে অনেকগুলো সাব প্রসেস আলাদা আলাদা ভাবে রান করছে এবং আলাদা আলাদা ভাবে নিজ নিজ ইন্ডিভিজুয়াল আউটপুট জেনারেট করছে। কিভাবে এটা সম্ভব? তো সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। মজার বিষয় হচ্ছে এটা মেমোরি সেভ করার ক্ষেত্রে মাল্টি থ্রেডিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো প্রসেস প্লান্টার। সাব প্রসেস সেম মেমোরি বা সেম সেম মেমোরি এরিয়া ব্যবহার করে, এবং এখান থেকে কনটেক্সট সুইচিংটা খুব ইজি হয়। কনটেক্সট সুইচিংটা তোমরা কি বুঝো? যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে, বা হচ্ছে তোমার কম্পিউটার ফান্ডামেন্টালে মনে হয় পড়ে আসছো বেসিকটা, যে কিভাবে হচ্ছে প্রসেস গুলো সিপিইউ তে লোড হয়। হ্যাঁ, কিভাবে অনেক সময় কনটেক্সট সুইচিং ঘটে। মেমোরি ম্যানেজমেন্ট তো পড়েছো নিশ্চয়ই কম্পিউটার ফান্ডামেন্টালে। তো যাই হোক, তাহলে কি কি সুবিধা পাবো বা কিভাবে কাজ করে? সুবিধা হচ্ছে আমার মাল্টি থ্রেডিং যদি আমি করে থাকি, তাহলে একটা প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ছোট ছোট সাব প্রসেস বা ইন্ডিপেন্ডেন্ট সাব প্রসেস আমরা ব্যবহার করতে পারবো, যেগুলোকে আমরা থ্রেড বলে থাকি, এবং সেগুলো মাল্টিপল অপারেশনকে সিমultaneously একসাথে সেম টাইমে রান করাতে পারবো মাল্টি থ্রেডিং এর মাধ্যমে। তো তুমি মাল্টিপল প্রোগ্রাম সিমultaneously রান করতে পারছো, অনেকগুলো অপারেশনস একসাথে রান করতে পারছো, তাহলে নিশ্চয়ই এটা মেমোরি সেভ, সরি টাইম সেভ করবে।
টাইম সেভিং এ আমার কাজে দেবে। এবং যেহেতু এই সবগুলো সেম মেমোরি শেয়ার করে, তো সেহেতু এটা অবশ্যই মেমোরি এফিশিয়েন্ট একটা টেকনিক হবে। মজার বিষয় হচ্ছে সবগুলো থ্রেডই বা সাব প্রসেস গুলো আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করে। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে সেম মেমোরি শেয়ার করে সিমultaneously। মাল্টিটাস্কিং যেটা তোমরা বললা যে মাল্টিপল প্রসেসকে বা মাল্টিপল টাস্ককে একসাথে সিমultaneously রান করতে পারে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। সিপিইউ কে ইউটিলাইজ করার জন্য, সিপিইউ কে প্রপার হচ্ছে ভাবে ব্যবহার করার জন্য মাল্টিপল টাস্ক সিমultaneously একসাথে কাজ করতে পারো, সেটাই হচ্ছে মাল্টিটাস্কিং। আর কোনো প্রসেসিং সিস্টেমে যদি মাল্টিপল প্রসেসর থাকে, একের অধিক প্রসেসর যদি একসাথে কম্বাইন করে কাজ করা যায়, সেটা মাল্টি প্রসেসিং সিস্টেম। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই। দেখো এই ফিগারটাতে দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম। দেখো তো প্রসেস 1 কে দেখো তো প্রসেস 1 এর ভিতরে তিনটা ছোট ছোট সাব প্রসেসে ভাগ হয়েছে না? থ্রেড, থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, সব মিলে কিন্তু প্রসেস 1। পুরো প্রসেস 1টা কিন্তু একই মেমোরি এরিয়া শেয়ার করছে, একই মেমোরি শেয়ার করছে। কিন্তু দেখো তিনটা ইন্ডিপেন্ডেন্টলি আবার এই একটা প্রসেসের ভিতরে তিনটা সাব প্রসেস, তিনটা থ্রেড কাজ করছে। এখানে দুইটা থ্রেড কাজ করছে, এখানে একটা থ্রেড কাজ করছে। দেখো অপারেটিং সিস্টেম কিন্তু এইভাবে এত সুন্দর করে পারফরম্যান্স দেখায় যাতে করে আমরা প্রপার মেমোরি ইউটিলাইজেশন করতে পারি, পারফরম্যান্স ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, তো এই থ্রেডিং নিয়ে যখন আমরা পড়াশোনা শুরু করব, তখন কিভাবে এগুলা কাজ করে, কিভাবে থ্রেড তৈরি করতে হয়, কিভাবে আসলে মাল্টিপল থ্রেড একসাথে কাজ করে, এই জিনিসগুলো কোডিং কিভাবে করতে হয়, কোন মেথড কোন টেকনিকের জন্য রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আস্তে আস্তে পড়াশোনা শুরু করা লাগবে। তো আমি শুরু করার আগে এই বিষয়ে যে মেথড গুলো রয়েছে সেই মেথড গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি তোমাদের, যাতে করে আমরা যখন শুরু করব থ্রেড নিয়ে পড়াশোনা বা থ্রেড নিয়ে প্রোগ্রামিং শুরু করব, তখন এই মেথড গুলো আমাদের কিন্তু লাগবে। সেক্ষেত্রে এই মেথড গুলোর সাথে আগে একটু পরিচিত হয়ে নাও। হ্যাঁ, তো এই মেথড গুলো দেখো, স্টার্ট নামে একটা মেথড আছে, যে মেথডটা যখন তুমি থ্রেড নিয়ে যখন কাজ করবা, মাল্টি থ্রেডিং নিয়ে কাজ করবা, তখন ওই প্রত্যেকটা থ্রেডকে যখন তুমি শুরু করতে যাবা কাজ, প্রসেসকে স্টার্ট করার জন্য তোমার স্টার্ট মেথড লাগবে। হ্যাঁ, একটা থ্রেডকে তৈরি করার পরে সেই থ্রেডটাকে কাজে অ্যাক্টিভ করার জন্য স্টার্ট মেথড রাখবে। এবং এই থ্রেড কিন্তু রান মেথডের মধ্যে রান হয়। হ্যাঁ, তো তোমার থ্রেডের প্রোগ্রামিং যখন তুমি করবা, তখন তোমাকে রান নামক মেথড নিতে হবে, এবং রান মেথডের আন্ডারে তোমাকে থ্রেডিং এর কাজগুলো, কোডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে মনে করো একটা প্রোগ্রাম তুমি রান করছো, একসাথে 5টা থ্রেড রান করছো। মনে করো একই প্রোগ্রামের ভিতরে তুমি একটা থ্রেডের ভিতরে, সাপোজ আমি যদি এক্সাম্পল দেই, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছো। আবার আরেকটা থ্রেডের মধ্যে, একই প্রোগ্রামের ভিতরে কিন্তু আরেকটা থ্রেডের মধ্যে তুমি হচ্ছে A থেকে Z পর্যন্ত প্রিন্ট করছো। আরেকটা থ্রেডের মধ্যে মনে করো তুমি কি করছো, আহ, আহ, কি করা যায়, 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বার গুলো প্রিন্ট করছো। এই তিনটা আলাদা আলাদা কাজ মনে করো একই প্রোগ্রামের ভিতরে করে একসাথে রান করে দিলাম। তাহলে এখন কি হবে, কোনটা রান করবে কি মনে হচ্ছে বলো তো? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, নাকি ওই 1 থেকে 10 পর্যন্ত অড নাম্বারের যে কোড ওটা প্রিন্ট করবে, নাকি A থেকে Z পর্যন্ত প্রিন্ট করবে? কোনটা কাজ স্যার করবে? সবগুলোই তো প্রিন্ট করার কথা। সবগুলো কোনটা আগে করবে কোনটা পরে করবে? আমি কিন্তু তিনটা থ্রেড ক্রিয়েট করে দেবো একটা প্রোগ্রামের ভিতরে, তিনটা আলাদা আলাদা সে কাজ সে ইমপ্লিমেন্ট করবে, ইন্ডিপেন্ডেন্ট কাজ সে স্যার ইমপ্লিমেন্ট করবে। কোনটা? প্রথমটা যেটা আমরা ডিসাইড করব স্যার, যে যেটা বললেন প্রথমটা। স্যার তিনটা একসাথে কাজ করবে। তিনটা একসাথে কাজ করবে, প্রথমটা একসাথে কাজ করবে, কোনটা? আর বাকিরা আর কার কি মনে হচ্ছে? আসলে স্যার তিনটা একসাথে থ্রেডকে প্রথম যখন যে থ্রেডটা দেবো ওইটা আগে হবে, তার জি স্যার। দ্বিতীয় যেটা দেবো সেটা দ্বিতীয়তে হবে। আচ্ছা, আর কেউ? আমি তো বলেছিলাম থ্রেড যখন কাজ করছে তখন কিন্তু সবগুলো থ্রেড একই মেমোরি এরিয়া ব্যবহার করছে, এটা মাথায় রেখো। একই মেমোরি এরিয়া ব্যবহার করছে, তিনটাকে তুমি একসাথে স্টার্ট করে দিয়েছো। তাইলে এখন কিন্তু কোনটা আগে রান করবে বা কোনটা কখন রান করবে, এটা কিন্তু সিপিইউ কোনটা আগে ফেস করতে পারবে তার উপরে ডিপেন্ড করবে। মনে করো একসাথে তুমি তিনটা থ্রেড রান করে দিলা, দেখা গেল
এখন সেই থ্রেড গুলো তো রান হতে সে কি করবে, সিপিইউ তে সে স্পেস নেওয়ার প্রসেসিং শুরু করার চেষ্টা করবে, তাই না? একটা লাইফ সাইকেল আছে, রেডি স্টেট থেকে রানিং স্টেট ওয়েটিং আমি দেখাবো। তো সেখানে এসে ধাক্কাধাক্কি শুরু করবে যে কে সিপিইউ প্রসেসর আগে পাবে। তো যেহেতু তুমি তিনটা একসাথে স্টার্ট করে দিয়েছো, দেখা গেল এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করার যে কোডটা, ওটা এ থেকে শুরু করছে প্রিন্ট করতে, এ প্রিন্ট করতে বি প্রিন্ট করার আগেই দেখা গেল তাকে আবার সরাই দিয়ে ১ থেকে ১০ পর্যন্ত যে কোডটা দিয়েছো সেটার এক প্রিন্ট করা শুরু করলো। ১ থেকে ২, ৩, ৪ প্রিন্ট করতে করতে দেখা গেল তাকে আবার মেমোরি থেকে সরাই দিয়ে সিপিইউ থেকে সে হচ্ছে আবার মনে করো ওই যে অড নাম্বারের কোডটা রান করতে ১, ৩, ৫, ৭ শুরু করে দিল। আবার বিসিডি এসে শুরু করে দিল। এভাবে ৩টা বা যতগুলো থ্রেড তুমি তৈরি করছো সবগুলো কিন্তু নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেবে। যে আগে সিপিইউ অ্যালোকেট করতে পারবে সে আগে রান করবে। আবার এখানে প্রায়োরিটি সেট করে দেওয়া যায়, হাই প্রায়োরিটি সেট করা যায় যে কোনটা আগে রান করবো, কোনটা পরে রান করবে, এটা ঠিক করে দেওয়া যায়। প্রসেসর গুলো করে নিতে পারে, অপারেটিং সিস্টেম এই সিস্টেম গুলো করাই আছে। আর যখন মনে করো তুমি হচ্ছে কি করছো, ইউটিউবে একটা হচ্ছে গান শুনতে থাকো। এখন গান শুনতে শুনতে তোমার হচ্ছে কম্পিউটার দিয়ে ব্যাকগ্রাউন্ডে মনে করো আবার প্রোগ্রামিং করছো, ব্যাকগ্রাউন্ডে গান শুনছো, উপরে প্রোগ্রামিং করছো। এখন আবার মনে করো ওই পিসি থেকেই তুমি প্রিন্টারের কমান্ড দিলা, তার মানে প্রিন্টার ওই পিসি থেকে কানেক্ট হয়ে কাজ করছে, প্রিন্ট করছে। এখন বলো তো অপারেটিং সিস্টেম কোনটার প্রায়োরিটি আগে দেবে? আমাদের কাছে দেখলে তো কি মনে হয় দুটোই প্যারালালি একসাথে চলছে, তাই না? কিন্তু কখনো কি দেখেছো জি স্যার। যে এই একটা কারণে আরেকটার স্পিড বা গতি কমে যেতে পারে? এগুলো কি ফেস করেছো কখনো এরকম কোনো প্রবলেম? বা কিভাবে এই সিপিইউ শিডিউলিংটা করে, কার প্রায়োরিটিটা আগে পাবে, কিভাবে আমরা তিনটা একসাথেই হচ্ছে, আসলে কি তিনটা একসাথে করতে পারে? যদি সিঙ্গেল প্রসেসিং সিস্টেমে তুমি রাম করো, সিঙ্গেল প্রসেসিং সিস্টেমে একসাথে তো এট টাইম একটা কাজই করবে। তাহলে তোমার কাছে দেখে মনে হবে যে তিনটা কাজ একসাথেই করছে, কিন্তু এগুলো কিভাবে করে? স্যার এটা তো দেখা গেছে যে আলাদা আলাদা ভাবেই করে কিন্তু একসঙ্গেই চলতেছে। কিভাবে একসাথে চলতেছে? তাহলে আমরা তো একসাথেই দেখি যে প্রিন্টও হচ্ছে, গানও শুনতেছি, হ্যাঁ স্যার, আবার সেটাই তো বললাম যে গানও শোনা যাচ্ছে, কাজও করা যাচ্ছে বা অন্য কাজও করা যাচ্ছে, এই কিন্তু কাজটা আলাদা আলাদা কিভাবে ভাবেই ঘটে? হচ্ছে কিন্তু একসঙ্গেই হচ্ছে। সিপিইউ কিভাবে এটা ফেস করে? প্রসেসর কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে? যদি তুমি সিঙ্গেল প্রসেসিং সিস্টেমে এটা তিনটা একসাথে করতে চাও তখন কিভাবে এই কাজটা হবে? এখানে কিছু অ্যালগরিদম আছে যেগুলো অপারেটিং সিস্টেমে সেট করে দেয়া থাকে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম কোর্সটা করেছো তোমরা, এখনো করো নাই? হ্যাঁ, না এখানে অনেক স্যার। অ্যালগরিদম আছে। আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যেতে পারে এগুলা। শর্টেজ অফ ফার্স্ট বা রাউন্ড রবিন শিডিউলিং বা হচ্ছে তোমার আহ অনেকগুলো শিডিউলিং, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, অনেকগুলো শিডিউলিং এখানে এপ্লাই করা যায়। যাই হোক, সেগুলা নিয়ে আমরা এখন অত ডিপলি তে যাব না। আমরা আপাতত দেখি যে কিভাবে প্যারালাল থ্রেড গুলো রান করা যায়, একসাথে প্যারালালি এই কাজগুলো করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা থ্রেডিং এর এই মেথড গুলো সম্পর্কে একটু জেনে নেই। তারপরে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন আমরা এর প্রয়োগগুলো সুন্দরভাবে দেখতে পাবো। তো স্টার্ট মেথডটা লাগে একটা স্টেটকে স্টার্ট করে দেওয়ার জন্য। রান মেথডের মধ্যে আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করব। স্লিপ নামে একটা মেথড আছে। স্লিপ মেথডটার যে কাজ সেটা হচ্ছে মনে করো একটা থ্রেডকে তুমি রান করছো, রান করতে করতে মনে করলো তুমি ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করছো, প্রিন্ট করতে করতে তোমার মনে হলো যে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে ৫ মিনিট ধরে ৫ সেকেন্ড ধরে ওয়েট করবে। ৫ সেকেন্ড ধরে সে ঘুমায় যাবে। ৫ সেকেন্ড আর কোনো আউটপুট জেনারেট করবে না। প্রোগ্রাম কিন্তু রান করে দিয়েছো। প্রোগ্রাম রান করার পরে মনে করো ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করা একটা প্রোগ্রাম করেছো। তারপরে একটা কমান্ড দিলা যে হচ্ছে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে ৫ সেকেন্ড ওয়েট করবে। ওয়েট করার পরে বাকি আবার একটা ৫ থেকে ৬.৫ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করবে। ওই ওয়েট করা টাইমে আবার অন্য কোনো থ্রেড রান করবে। তাহলে সেটাও সম্ভব। তো এরকম ভাবে কোনো থ্রেডকে যদি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড এর জন্য ওয়েটিং রাখতে চাও, তাহলে তাকে স্লিপ মেথডে দিয়ে তার ভিতরে রাখতে হবে। স্লিপ মেথডের ভিতরে একটা প্যারামিটার থাকে যেটার ভিতরে টাইম সেট করে দিতে হয়। যে এত মিলি সেকেন্ড বা কত মিলি সেকেন্ড, এটা মিলি সেকেন্ডে থাকে মনে রেখো। তো যত মিলি সেকেন্ড দিবা তত মিলি সেকেন্ড কি করবে, আউটপুট জেনারেট করতে করতে ওই স্টেপে যে তত মিলি সেকেন্ডের জন্য সে ঘুমায় যাবে। আবার ওই মিলি সেকেন্ডের টাইম যখন শেষ হয়ে যাবে তখন সে পুনরায় আবার সে কোডটাকে এক্সিকিউট করতে শুরু করবে। খুবই ইন্টারেস্টিং। যদি কাজ করো, কোড করো তাহলে বুঝতে পারবে, আসলে অনেক মজা পাবা এই কাজগুলো করতে। তারপরে কারেন্ট থ্রেড নামক একটা মেথড আছে যে মেথড ব্যবহার করে কারেন্টলি
মনে করো অনেকগুলো থ্রেড একসাথে রান করে দিয়েছো, কারেন্ট কোন থ্রেডটা রান করছে সেটা তুমি দেখতে পাবা। জয়েন মেথড আছে, থ্রেডকে ডাই স্টেজে পাঠানোর আগে এটা করতে হয়। গেট প্রায়োরিটি, সেট প্রায়োরিটি, প্রায়োরিটি অনুসারে মনে করো আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে এখন যদি মনে করো আমার থেকে হায়ার অথরিটি কেউ আমাকে ডেকে পাঠায়, মনে করো ভিসি স্যার আমাকে ডেকে পাঠালো, তাহলে এখন আমি কি করব? আমি ক্লাসটা কি করব? এই জায়গাতে পোস্টপোন করে আমি সেই কাজের জন্য যাব। ওটা শেষ করে আবার এখান থেকে জয়েন করব। তার মানে কি আমার কোনো হাই প্রায়োরিটি কাজ আমাকে ডাকছে, যার কারণে আমি কি করছি, ইন্টারাপ্ট হয়েছি, এখানে ইন্টারাপশন ঘটছে, এখানে ঘটে আমি আমার কাজটা এক জায়গায় সেভ করে রেখে ওই হাই প্রায়োরিটি কাজকে আমি হচ্ছে প্রসেসরকে দিয়ে দিলাম। তো সেই হাই প্রায়োরিটি কাজটা যখন আবার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আবার যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করে দেব। এরকম ভাবে যদি কোনো প্রোগ্রাম তুমি রান করতে চাও, দরকার হবে এগুলো যখন তোমরা বিশেষ করে এই মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট, মূলত গেমিং বা গেম ডেভেলপমেন্ট বা এই টাইপের যদি কোনো কাজে এগুলো খুবই বেশি ব্যবহার হয়। যারা গেম নিয়ে কাজ করতে চাও তাদের জন্য এই থ্রেডিং এর কনসেপ্টটা খুবই খুবই লাগে। হ্যাঁ, কারণ আমরা এক এনভায়রনমেন্ট থেকে এক এনভায়রনমেন্টে যাই, আবার ওখান থেকে ব্যাক করি, মুভমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করি। তখন আমাদের এই থ্রেডিং, মাল্টি থ্রেডিং খুব বড় ভূমিকা পালন করে। তো ইজ অ্যালাইভ মানে একটা থ্রেড এখনো জীবিত আছে না তার অবস্থান শেষ হয়ে গেছে, সে মৃত হয়ে গেছে, সেটা চেক করার জন্য ইজ অ্যালাইভ মেথড ব্যবহার করি। ইয়েল্ড মেথড, সাসপেন্ড, রিজিউম, স্টপ, ডিস্ট্রয়, এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করবো। এই মেথডগুলো তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সবগুলাই। 36টা মেথড এখানে আছে, এই মেথডগুলো নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখন আমি একটু নেক্সট পেজে যেয়ে দেখি যে আসলে প্র্যাকটিক্যালি থ্রেডগুলো কিভাবে তৈরি করা যায়, তারও কিছু টেকনিক আছে। থ্রেডগুলো তৈরি করা শেখার পরে আমরা লাইফ সাইকেল নিয়ে শিখবো। আর যখন লাইফ সাইকেল শিখবো তখন এই মেথডগুলোর আমরা প্রয়োগ করে করে দেখবো। তো আজকে আপাতত আমি শিখাতে চাচ্ছি যে কিভাবে একটা থ্রেড তৈরি করতে হয় সেটা শিখাইতে। তারপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সাইকেল শিখাবো। সেই লাইফ সাইকেলে যে আমরা এই মেথডগুলোর প্রয়োগ আমরা শিখবো। তো নেক্সট হচ্ছে পেজেই দেখি এরা কি দিয়েছে, লাইফ সাইকেল দিয়েছে না। লাইফ সাইকেলটা আমরা পরের ক্লাসে শিখতে পারি, নাকি আজকে লাইফ সাইকেলটা আগে শিখবো? লাইফ সাইকেলটা আগে শিখতে পারি। লাইফ সাইকেলটা শেখার পরে আমরা থ্রেড তৈরি করা হয় কিভাবে সেটাও শিখতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, লাইফ সাইকেলটা আমরা আগে শিখি, দেখি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটা থ্রেডে মূলত 5টা স্টেট থাকে। দেখো, মনে করো তুমি কোথায়, কেবল নিউ ব্রোন স্টেটে আছে। এই স্টেটে এই লাইফ সাইকেল একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো, নিউ স্টেট একটা আছে, নিউ ব্রোন স্টেট। এই নিউ ব্রোন স্টেটে একটা থ্রেডের জন্ম হয়। মানে একটা থ্রেড আমরা যখন তৈরি করে দেব তখন সে নিউ ব্রোন স্টেটে আছে, মানে কেবল এর জন্ম হইল। জন্মগ্রহণ করার পরেই সেই থ্রেডটা রানেবল স্টেটে যাবে। রানেবল স্টেটে যাবে মানে সে যখন জন্মগ্রহণ করেছে তখন সে এখন তাকে যে উদ্দেশ্যে জন্ম দেওয়া হলো সেই কাজটা করার জন্য সে রেডি হয়ে যাবে। কিন্তু এই রানেবল স্টেটে আসে দেখবে যে আসলে সিপিইউ ফ্রি আছে কিনা। আমি এখন জন্মগ্রহণ করেছি, তার মানে আমি এখন আমার কাজ করার জন্য প্রস্তুত, রেডি। কিন্তু সিপিইউ ফ্রি আছে কিনা এই জিনিসটা দেখবে। যদি সিপিইউ ফ্রি পায়, যে প্রসেসর ফাঁকা আছে, তখন অলরেডি সে রানিং স্টেটে চলে যাবে, যে রান করতে শুরু করবে। যতক্ষণ সিপিইউ ফাঁকা না হয় ততক্ষণ কিন্তু সে রানেবল স্টেটেই থাকবে, রানিং এ আসতে পারবে না। একটু ভালো করে বুঝো। জন্মগ্রহণ করার পরে আমি কি করলাম, রানিং স্টেটে চলে আসলাম, যে রানেবল স্টেটে চলে আসলাম, যে আমি এখন আমাকে যে উদ্দেশ্যে জন্ম দেওয়া হয়েছে সেই কাজ করার জন্য রেডি। এখন যদি সে দেখে যে প্রসেসর ফাঁকা আছে, এখন আমি রান করতে পারবো, তখন সে রানেবল থেকে রানিং এ চলে আসলো। যতক্ষণ ফাঁকা নাই ততক্ষণ পর্যন্ত সে রানেবলেই ওয়েট করতে থাকবে। যখনই সে সিপিইউ ফ্রি পাবে তখনই সে কোথায় আসবে, রানিং স্টেটে চলে আসবে। রানিং স্টেটে এসে সে রান করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে তার যখন কাজ শেষ হয়ে যাবে সে টার্মিনেট হয়ে যাবে, টার্মিনেটেড স্টেটে যেয়ে সে মারা যাবে, ডাই। এখন কথা হচ্ছে, এই যে মনে করো আমি এখন রানিং স্টেটে আছি, রানিং স্টেট থেকে আমি চাচ্ছি যে একটা থ্রেডকে আমি কিছুক্ষণের জন্য ব্লক করে দেবো। আমরা যখন মেসেঞ্জারে মেসেজিং করি তখন যাকে আমাদের পছন্দ হয় না, যে এর সাথে আমরা মেসেজিং করবো না বা আমার রাগ হয়েছে, তাকে কি আমরা ব্লক করে দেই না? ব্লক করার সিস্টেম আমরা জানি তো, পরিচিত, তাই না? আমরা ব্লক করে রাখি তাকে।
এরকম হয় তো? জি স্যার। তো জি স্যার। এরকম ভাবে একটা থ্রেডকে আমরা ব্লক করে রাখতে পারি যে না তুই এখন রান করতে পারবি না। আবার যখন আমার মনে হবে তখন আমি তাকে আনব্লক করব, তখন সে এক্সিকিউট করবে। এতক্ষণ পর্যন্ত সে ব্লক হয়ে থাকবে। যে আমার এখন পছন্দ হচ্ছে না, ওকে আমার কোনো কাজে আসছে না, ওকে আমি ব্লক করে রাখবো। তাইলে এই ব্লক করতে হলে তুমি তাকে এই রানিং স্টেট থেকেও তাকে এই হচ্ছে ব্লক স্টেটে পাঠিয়ে দিতে পারো। ব্লক স্টেটে পাঠানো মানে তাকে কিন্তু তুমি মেরে ফেলো নাই। তাকে কি শাস্তি দিচ্ছ? তাকে ব্লক স্টেটে ব্লক করে রাখছো। আইডল স্টেটে রাখছো। সে কাজ করছে না, কোনো কাজ করছে না, কিন্তু সে কিন্তু জীবিত। আর যখনই টার্মিনেটেড স্টেটে পাঠিয়ে দিচ্ছ তখন কিন্তু সে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে আর জীবিত করা সম্ভব নয়। কিন্তু যদি তার উপরে রাগ হয় বা কোনো কারণে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, শুনতে পাচ্ছ না এবার? জি স্যার। আচ্ছা, দেখো যেখানে ছিলাম, দুঃখিত আমার একটা ফোন আসছিল। তো যাই হোক, আমি দেখো, যখন তুমি থ্রেডটাকে ব্লক করে দিচ্ছ, ব্লক স্টেটে পাঠিয়ে দিচ্ছ, তখন কিন্তু এই স্টেটে যাচ্ছে। এই স্টেটে থ্রেডটা কিন্তু জীবিত, মারা যায় নাই। কিন্তু সে ঘুমন্ত অবস্থায় আছে, আইডিয়াল অবস্থায় আছে। কোনো কাজ করছে না, নিষ্ক্রিয় হয়ে আছে। কিন্তু তাকে আবার কিন্তু জীবিত করা সম্ভব। কারণ তাকে তুমি ব্লক করে রাখছো। তাকে আনব্লক করলেই সে আবার এক্সিকিউট স্টেটে চলে আসবে। কিন্তু যদি তাকে তুমি একবার টার্মিনেট করে দাও, সে কিন্তু মারা যাবে। তার মানে তাকে আর জীবিত করা সম্ভব নয়। তো ব্লক স্টেটে অনেকভাবে রাখা যায়। তুমি তাকে ব্লক করে রাখতে পারো, যতক্ষণ তাকে আনব্লক করবা না ততক্ষণ সে ব্লকে ঘুমাবে। আবার তুমি স্লিপ মেথড ইউজ করতে পারো। স্লিপের মধ্যে টাইম সেট করে দিতে পারো যে 1000 মিলি সেকেন্ড বা 1,00,000 মিলি সেকেন্ডের জন্য তাকে আমি ব্লক করে দিলাম। যখন 1,00,000 মিলি সেকেন্ড টাইম শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে তখন আবার রানেবল স্টেটে চলে আসবে। এসে সে দেখবে রান করার চেষ্টা করবে। যদি সিপিইউ ফ্রি পায় তখন আবার রানিং এ চলে যাবে। আরো মেথড আছে ওয়েট। ওয়েট করে রাখতে পারো। ওয়েট মেথড ইউজ করলে তাকে তুমি ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিলা ওই ব্লক স্টেটে। ওয়েট মেথড ইউজ করেও ব্লক করা যায়। আবার সাসপেন্ড নামক একটা মেথড আছে। সে সাসপেন্ড মেথড ইউজ করে তাকে সাসপেন্ড করতে পারো, তখনও সে ব্লক স্টেটে যাবে। আবার যখন তাকে মনে হলো যে তখন তুমি তাকে আবার রিজিউম করে নিতে পারো, বা ওই যে পজ করলে আবার আমরা রিজিউম করি না, রিজিউম করে নিতে পারো। তখন সে আবার রানেবল স্টেটে চলে আসবে। রানেবল স্টেটে আসে তখন দেখবে যে আমি রান করার জন্য প্রস্তুত। তখন সে আবার সিপিইউ পেলে আবার রান করবে। রান করা শেষ হলে সে টার্মিনেট হবে। মনে করো তুমি রানিং স্টেটে আসো, একটা হাই প্রায়োরিটি জিনিস আসলো। যে মনে করো তুমি হচ্ছে গান শুনতেছিলা, এখন প্রিন্ট করার জরুরি হয়ে গেল। তখন গান শোনার থেকে প্রিন্ট করাটা বেশি জরুরি। তখন গান শুনতেছিলা, সেটা সেই প্রসেসকে হচ্ছে সাপোজ, জাস্ট একটা এক্সাম্পল, এরকম আসলে হয় না। তো এক্সাম্পল সেটা হচ্ছে ব্লক স্টেটে চলে গেল, ওয়েটিং স্টেটে চলে গেল। তখন সে প্রিন্ট করার কাজ হয়ে গেল। প্রিন্ট করা শেষ হলে সে আবার হচ্ছে রানেবলের মাধ্যমে রানিং এ আসলো। এরকম ভাবে প্রায়োরিটি সেট করেও কাজ করা যায়। এই হচ্ছে পুরো একটা থ্রেডের জীবন চক্র। যে জীবন চক্র ফলো করে থ্রেড গুলো কাজ করে। তো তুমি নতুন যখন একটা থ্রেডের জন্ম দিবা তখন সেটাকে নিউট্রন স্টেটে রাখবে। তারপরে সে অটোমেটিক্যালি রানেবল স্টেটে চলে আসবে, রান করার জন্য প্রস্তুত। যদি সিপিইউ ফ্রি থাকে তখন সে রানিং এ চলে যাবে, আর না হলে সে রানেবলে থাকবে। সিপিইউ ফ্রি পাইলে সে রানিং এ চলে যাবে। রানিং করা কাজ করার পরে টার্মিনেট হয়ে যাবে। আর যে কোনো স্টেট থেকেই তুমি থ্রেডকে টার্মিনেট করতে পারো। মনে করো একটা ব্লক স্টেটে আছে, ব্লক থেকেও টার্মিনেট একটা লিংক থাকার কথা, এখানে দেয়া নাই। তো ব্লক থেকেও তুমি তাকে মনে করো যে না, তাকে ব্লক করে রাখছিলাম, তাকে আর আনব্লক করার প্রয়োজন পড়ে নাই, তখন তাকে তুমি টার্মিনেট স্টেটে পাঠিয়ে দিতে পারো। এখান থেকেও একটা লিংক দেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরে তুমি ব্লক স্টেটে পাঠিয়ে সেখান থেকে আবার আনব্লক স্টেটে পাঠাইতে পারো। তখন সে আবার রানে বলে যে ওয়েট করবে, রানিং ফ্রি পাইলে, সিপিইউ ফ্রি পাইলে আবার হচ্ছে এক্সিকিউট করা শুরু করবে। এই হচ্ছে পুরো একটা লাইফ সাইকেল, জীবন চক্র একটা থ্রেডের। এরকম ভাবে মাল্টিপল থ্রেড তুমি সিমুলেটারে রান করাতে পারো। এখন এই যে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা স্টেটে নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা মেথড ব্যবহার করা হয়। মনে করো নিউ থেকে রানেবল স্টেটে নিয়ে আসার জন্য থ্রেডটাকে চালু করে দেওয়া লাগবে, স্টার্ট মেথড এখানে ব্যবহার করা লাগবে। আবার মনে করো ওই যে রানিং থেকে ব্লকে পাঠাতে হলে স্লিপ বা হচ্ছে ওয়েট বা সাসপেন্ড, এই মেথড গুলো ব্যবহার করা লাগে। আবার আনব্লক করার জন্য পুনরায় কাজে ফেরত নিয়ে আসার জন্য নোটিফাই অল, রিজিউম, এই মেথড গুলো ব্যবহার করতে হয়। আবার টার্মিনেট স্টেটে পাঠানোর জন্য স্টপ মেথড ব্যবহার করতে হয়। কাজ করার জন্য রান মেথড ব্যবহার করতে হয়। এই প্রত্যেকটা মেথড
হচ্ছে তোমার আবার মনে করো রানিং স্টেট থেকে রানেবলেও পাঠাতে পারো সরাসরি ব্লক না করে। এখানেও একটা মেথড আছে ইয়েল্ড মেথড, yield মেথড আছে। এই মেথড ইউজ করে রানিং থেকে রানেবলে পাঠাতে পারো। এই লিংকটাও কিন্তু এখানে দেয়া নাই। তার মানে এই লাইফ সাইকেল যেটা আঁকানো আছে এটা খুব একটা পুরোপুরি কমপ্লিট নাই, আর একটু রানেবল থেকে রানিং থেকে রানেবল স্টেটে ইয়েল্ড মেথডের মাধ্যমে পাঠানো যায়। তো এই হচ্ছে পুরো একটা জীবন চক্র। এই চক্রগুলো ফলো করে এই প্রত্যেকটা মেথডের ব্যবহার করে করে আমাদের হচ্ছে এক্সিকিউট করে করে দেখতে হবে যে আসলে আমরা কিভাবে কিভাবে কাজ করতে পারি। তো এই জিনিসটাতে কারো কোথাও বুঝতে আপত্তি থাকলে আমাকে বলতে পারো, যে কেউ, যে আসলে কিভাবে কাজ করবে লাইফ সাইকেলটা। আহ এটা যদি কেউ না বুঝে থাকো আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার আরেকবার একটু বলেন। কোনটা বলবো বলো তো? স্যার এই যে ফার্স্টে যে স্টার্ট মানে করতেছি, এই তারপর থেকে রানেবল হচ্ছে। নিউ মেথডে যখন সে তৈরি করবা তখন সেটা নিউ মেথডে থাকবে, নিউ স্টেটে থাকবে। যখনই তুমি স্টার্ট মেথড কল করবা তখন সেটা রানেবল স্টেটে চলে আসবে, এতটুকুই। তারপরে কি বুঝো নাই বলো? স্যার তারপরে প্রবলেম নেই। প্র্যাকটিক্যালি যখন হচ্ছে কোড করা হবে তখন বিষয়গুলো কিন্তু আরো বেশি রিয়েলাইজেশনে আসবে। তখন কিন্তু জি স্যার। মাথার মধ্যে করবে যে কিভাবে এই মেথড গুলো কাজ করছে, কোথায় এর প্রয়োগগুলো আমরা করছি। যখন প্র্যাকটিক্যালি কোড করবে তখন হচ্ছে এই ইমপ্লিমেন্টেশন গুলো, আসলে এই কোর্সটা পুরোটাই ল্যাবে হলে খুবই ভালো হতো। এগুলো কাজ করে করে দেখানো যাইতো এবং প্র্যাকটিক্যালি কাজ শেখা যাইতো। তো আমরা তো জি স্যার। এখন সেই এনভায়রনমেন্ট পাচ্ছি না। আলটিমেটলি বক বক করে এই যে আমি লাইফ সাইকেল বুঝালাম, কিন্তু এটা কোথায় কাজে আসবে, কি কাজে আসবে, কোন হ্যাঁ ধরনের স্যার। প্রোগ্রামিং কিভাবে প্রোগ্রাম করবো, এগুলো না দেখলে কিন্তু আলটিমেটলি কোনো আউটকাম আসবে না। শুধু পড়ানোই হবে আর পড়া হবে, কোনো গোল কিন্তু অ্যাচিভ হবে না। এইজন্য আমি যেটা বলবো, যেহেতু আমরা এনভায়রনমেন্ট পাচ্ছি না, ল্যাবটা পাচ্ছি না, ল্যাবে পাইলে এগুলো থিওরি কোনো বকবক করা লাগতো না। শুধু ল্যাবে প্রোগ্রাম করে দেখাই দিলেই হতো যে এখানে দেখো স্টার্ট মেথডটা এভাবে কি সুন্দর কাজ করছে, এটার জন্য এটা হচ্ছে। তো যেহেতু সেই এনভায়রনমেন্ট পাচ্ছি না, সেহেতু সেই এনভায়রনমেন্টটা কিন্তু তোমাদের ক্রিয়েট করে নিতে হবে। এই যে ক্লাস শেষে এই কাজগুলো একটু গুগলাইজ করে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, রান করা যায়, এই বিষয়গুলো যদি তুমি প্র্যাকটিসে না নিয়ে আসো, তাহলে তুমি হেরে গেলা। তুমি কিন্তু একেবারে লসে পড়ে যাবে, কারণ এই গ্যাপটা আর কখনো তুমি পূরণ করতে পারবা না। সেক্ষেত্রে কোর্স শেষ হয়ে যাবে কিন্তু তোমার শিখাটা বাকি থেকে যাবে। আর যদি তুমি না শিখে বের হয়ে যাও তাহলে কিন্তু তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারবে না। কারণ জাভা যদি তুমি ইমপ্লিমেন্ট ভালো করতে না পারো তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু তোমাকে নেবে না। বেশিরভাগ ক্ষেত্রে তুমি রিজেক্টেড হয়ে যাবে যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্তত ভালোভাবে না আয়ত্ত করতে পারো। কিন্তু বর্তমান যে এনভায়রনমেন্ট এভাবে ক্লাস করে তোমার যদি নিজের আগ্রহতে তুমি যদি না আসো বা প্রোগ্রাম গুলো রান না করো তাহলে কিন্তু তুমি পিছায় যাবা। এই গ্যাপটা পূরণ করতে তোমাদের খুব পরিশ্রম হয়ে যাবে পরবর্তীতে। সেক্ষেত্রে যেহেতু সময় আছে, বাসায় বসেই যেহেতু এখন খুব একটা প্রেশার নাই, সেহেতু এই প্রোগ্রামিং গুলো প্র্যাকটিস করতে পারো। এটা তোমাদের প্রতি পরামর্শ থাকবে। নিজেদের জন্য করতে পারো, নিজেদের ক্যারিয়ারের জন্য যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে চুজ করে নাও যে এই ল্যাঙ্গুয়েজে আমি ক্যারিয়ার করব। ওই ল্যাঙ্গুয়েজটাই খুব ভালোভাবে শিখো, যেটা শিখবা ওটাতে বস হও, তাহলেই একটা ব্যবস্থা হয়ে যাবে। আর সবগুলো যদি শুধু এই এলোমেলো ভাবে পার করে দাও তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। একটা কথা মাথায় রেখো যে জাভার পরে তোমাদের কিন্তু আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে না। তোমাদের আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই। স্যার ভার্সিটি সিলেবাসে খুললে কি মানে যেগুলো ল্যাব ইনকমপ্লিট সেগুলো কি কমপ্লিট করা হবে নাকি এগুলো না এমনি? করা হবে অবশ্যই, কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি আগামী সেমিস্টারে ক্যাম্পাস খুলে আগামী সেমিস্টারে যে ল্যাবগুলো সেগুলো তোমাদের থাকবে, হ্যাঁ। তার উপরে গত 2 সেমিস্টারের ল্যাব চাপাই দেওয়া হবে। তাহলে তুমি কতটা প্রেশার নিতে পারবা আর কতটা হুম, কভার হুম। করতে পারবা এটা তুমি বুঝতেই পারছো। হ্যাঁ বুঝলাম। বুঝছো স্যার কি? আরো তো স্যার জি আরো স্যার। তো ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে স্যার আমাদের শুধুমাত্র যে তিনটাই কোর্সে না, থাকে যে কোনো সি ল্যাঙ্গুয়েজ প্লাস এখন আর তুমি জাভা। যেকোনো ল্যাঙ্গুয়েজ যখন তুমি সি শিখেছো, সি প্লাস প্লাস শিখেছো, জাভা শিখেছো, তার মানে তুমি এখন তৈরি হয়ে গেছো। যেকোনো ল্যাঙ্গুয়েজ এখন তুমি নিজেরাই শিখে নিতে পারবা। এই জন্য আমাদের কোর্স কন্টেন্টে হচ্ছে এর বাইরে কোনো নতুন কোনো ল্যাঙ্গুয়েজ আর নাই। এগুলার উপরেই ইমপ্লিমেন্টেশন গুলো আছে পরবর্তীতে। সেক্ষেত্রে এই তিনটা ল্যাঙ্গুয়েজ যদি শিখতে পারো তাহলে তুমি সবই শিখে গেছো বলা যায়। কারণ যখন তুমি এই তিনটা ভালোভাবে করতে পারবা, কোডিং করা শিখতে পারবা, তখন তুমি যেকোনো কিছুই তুমি, তখন তোমার কাছে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করবে না। তখন তুমি এমনি নিজে নিজেই শিখে নিতে পারবা। আর আরেকটা জিনিসের পাশাপাশি শেখা জরুরি, যেটা ওয়েবসাইট ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনটা আমাদের সিলেবাসে দুর্ভাগ্যবশত নাই। এটা নিজেরা একটু শিখে নেওয়ার চেষ্টা করো বিভিন্ন জায়গা থেকে।
টিউটোরিয়াল দেখে হোক আর কারো কাছে বসে হোক বা কোনো কারোর মধ্যে থেকে হোক, ওয়েব ইঞ্জিনিয়ারিংটা শেখা খুবই জরুরি। ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট এটা প্র্যাকটিস স্যার করলেই এটা পারা তো যায়। স্যার 2 মাসে তো এটা মানে শেখা সম্ভব নয়। এটার জন্য অনেক টাইম দিতে হয়। এটা শুধু না, ওয়েব প্রাথমিক অবস্থায় ধারণাগুলো নেওয়া যায় এই পর্যন্তই। হ্যাঁ, কিন্তু যদি মানে হ্যাঁ, ভালোভাবে শেখা যায়। এখন এই প্রাথমিক ধারণাটুকুই তোমাদের দেয়া হয় ক্লাসে। এখন বাকি যদি তোমার ক্যারিয়ারের চিন্তা থাকে যে তুমি হচ্ছে জাভাতে ক্যারিয়ার করবা, তাহলে তুমি সবকিছু বাদ দিয়ে জাভাতে উঠে পড়ে লাগো। নিজে ইন্ডাস্ট্রি কিরকম ভাবে তোমাকে চাচ্ছে সেভাবে তৈরি হও। তোমাকে ধারণা দেওয়াটাই উদ্দেশ্য। তারপরে যদি তোমার ভালো লাগে ফিল্ডটা, তখন তুমি ফিল্ডে অ্যাডভান্স স্টাডি করা শুরু করো এবং ক্যারিয়ার পাথওয়ে তৈরি করে পড়াশোনা শুরু করো। যখন সি প্লাস প্লাস শিখেছো, যদি তোমার ওটা ভালো লেগে থাকে তাহলে ইটস ওকে, ডান, তুমি ওটা ক্যারিয়ার পাথ হিসেবে নিয়ে নাও। নিয়ে তুমি ওটার অ্যাডভান্স জিনিসপত্রগুলো পড়া শুরু করো। যা লাগবে তৈরি হওয়ার জন্য সেভাবে তৈরি হয়ে যাও। জাভা যদি ভালো লাগে তোমার, তাহলে তুমি একদম জাভাতে ক্যারিয়ার সেট করার টার্গেট নিয়ে হচ্ছে সেই জিনিসগুলো অ্যাডভান্স জিনিসগুলো শেখা শুরু করে দাও। আবার ওয়েব যদি ভালো লাগে তোমার, তাহলে ওয়েবসাইট ডিজাইন যদি তোমার পছন্দ হয়, তাহলে ওটা তোমার ফাইনাল ক্যারিয়ার হিসেবে ধরে নিয়ে তুমি একদম এখন থেকে শেখা শুরু করে দাও। না হলে হবে কি, পাশ করে বের হওয়ার পরে তোমাকে আবার একটা জিনিস ভালোভাবে শিখে তারপরে জবে ঢুকতে হবে, তখন কিন্তু তোমার টাইম ওয়েস্ট হবে। তো এখন জি থেকেই স্যার। একটা ফিল্ডকে চুজ করে সেই ফিল্ডে নিজের এক্সপার্টাইজ কে প্রকাশ করো, করে কাজ শিখো, শিখে অ্যাডভান্স এর কাজগুলো শিখো বা ইন্ডাস্ট্রির মতো করে তৈরি হও, হয়ে তুমি ক্যারিয়ার সেট করো। স্যার কিন্তু অ্যান্ড্রয়েড এর সবাই জন্য কি স্যার জাভাই শুধু জাভা মানে জানতে বেটার, হয়? জাভাটাই বেটার, এর জন্য জাভাটা বেটার। কটলেন আছে আরো কিছু, ওগুলা তোমাদের তো শেখানোই হয় না, জাভাটাই তো শেখানো হয়। জাভাতেই, জাভা অ্যান্ড্রয়েড শেখার জন্য তোমাকে জাভাটা শিখতে হবে। স্যার তাহলে জাভাতে পাইথন ভালো আর আর ল্যাঙ্গুয়েজ এই দুইটা মানে কোন ফিল্ডে ইয়ে করার জন্য? পাইথনও কাজ করা হয়। পাইথনে বিশেষ করে ডেটা সায়েন্সের যে কাজগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যেই অ্যাডভান্স টেকনোলজি গুলো এখন যেগুলো নিয়ে কাজ হচ্ছে, বা এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, তারপরে ডেটা মাইনিং এর কিছু কাজ, তার এই কাজগুলো, বায়োমেট্রিক্স, সিকিউরিটি, এই কাজগুলো বা অ্যাডভান্স রিসার্চ বা ইমেজ প্রসেসিং, এই অ্যাডভান্স রিসার্চ বেসড কাজগুলোর জন্য পাইথন এখন বেশ জনপ্রিয়। জি স্যার। হ্যাঁ, তবে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও পাইথন একসময় ডিমান্ড মার্কেট নিয়ে নিবে। আহ, আহ, কয়েক বছরের মধ্যেই দেখবা যে সবকিছু এই এআই, মেশিন লার্নিং বেসড টেকনোলজি গুলো বাংলাদেশের সফটওয়্যার ফার্ম গুলোতেও হয়ে গেছে সবগুলা। এগুলো না জানলে তখন আর জব পাবা না। তবে এখন পর্যন্ত হচ্ছে যে ইন্ডাস্ট্রির যে অবস্থা, তাতে কিন্তু এই অ্যান্ড্রয়েডের ডিমান্ড কিন্তু এখনো অনেক। হচ্ছে জাভা অ্যান্ড্রয়েড যদি তুমি ক্যারিয়ার করতে পারো, খুব ভালো লেভেলে আশা করি পৌঁছাতে পারবা। স্যার আবার আর জয়েন প্রাথমিক করবো, পর্যায়ে, 1 মিনিট আছে। হ্যাঁ, স্যার ১ আবার মিনিট কি আছে। জয়েন করব? হ্যাঁ, আরেকবার জয়েন করো। আরেকটু আগাই আমরা। ওকে স্যার। ঠিক আছে স্যার। 15 ব্যাচের আবার প্রেজেন্টেশন নেব। আচ্ছা, আরেকবার জয়েন করো। অল্প একটু পরে তারপর 15 ব্যাচের প্রেজেন্টেশন শুরু করব। জি আচ্ছা স্যার। স্যার।